আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। শিল্প খাতে তীব্র গ্যাস সংকট, $150 কোটি ক্ষতির আশঙ্কা, ব্যবসায়ীদের সমাধানে জরুরি উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রী। হবিগঞ্জে হামলার প্রতিবাদে পুলিশ ফাঁড়িতে অভিযোগপত্র জমা এনসিপির, পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো বহাল 144 ধারা। গণ অভ্যুত্থান দেশকে নতুন করে সাজানোর সুযোগ দিয়েছে বললেন ফখরুল। ফ্যাসিবাদ পুনর্বাসন চায় একটি গোষ্ঠীর মন্তব্য ডাক্তার জাহিদের। এবং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহযোগী সহ যশোর সীমান্তে আটক, মোহাম্মদপুরে গ্রেফতার 32টি মামলার আসামি লেদু হাসান। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। শিল্প কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে। ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে গ্রিন প্লাটিনাম সার্টিফাইড কারখানা, ডিজাইনার, ফ্যাশন সহ বহু প্রতিষ্ঠান। দ্রুত গ্যাস না পেলে অন্তত $1.5 বিলিয়ন ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। যদিও শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলছেন সংশ্লিষ্টরা। তবে এলএনজি টার্মিনাল বেসরকারি মালিকানায় পরিচালিত হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভুক্তভোগীরা। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। এটি আন্তর্জাতিক সনদপ্রাপ্ত ডিজাইনার ফ্যাশন লিমিটেডের একটি সুইং অপারেটিং ফ্লোরের দৃশ্য। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সোমবার থেকে কর্মীদের ছুটি দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। কাজ বন্ধ হওয়ায় কোম্পানিটির প্রতিদিন লোকসান অন্তত $4 কোটি। এতে চরম ঝুঁকিতে পড়েছে প্রায় 8,000 শ্রমিকের কর্মসংস্থান। ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এখানে 2,000 মানুষ কাজ করে, নিচে আরও 2টা ফ্লোর আছে, সেখানে আরও 2,000-6,000 লোক আছে, আর সব অলটুগেদার এখানে মোটামুটি আমাদের 7,500 মতো লোক কাজ করে। তো এতে করে তো আমরা একদম নিঃস্ব হয়ে যাচ্ছি। গ্যাসের জন্য আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে অর্ধেক বেলা কাজ হওয়ার পরে। কালকেও খুলবে কি জানি না। এভাবে এরকম থাকলে কেমন করে আমাদের পরিবার চলবে, কেমন করে আমরা চলবো? উৎপাদন সচল রাখতে যে কোনো মূল্যে গ্যাসের দাবি জানিয়েছে রপ্তানিমুখী দেশের শীর্ষ এই প্রতিষ্ঠানটি। ম্যানুফ্যাকচারিং তথা আরএমজি সেক্টর, এটা হেভি পাওয়ার লাগে, যেহেতু হিউজ ম্যান পাওয়ার থাকে। আমরা তিতাস গ্যাসের সাপ্লাই গ্যাস দিয়ে ফ্যাক্টরি চালাতাম, সেটার সাপ্লাই এখন জিরো। সো যেহেতু সাপ্লাই গ্যাস জিরো আছে, আইদার আমাদেরকে তিতাস কর্তৃপক্ষ গ্যাস দিতে হবে, নতুবা আমাদেরকে সিএনজির মাধ্যমে সিএনজি গ্যাস দেওয়ার জন্য পারমিশন দেওয়া লাগবে, সেটার ব্যবস্থা করে দিতে হবে। তীব্র গ্যাস সংকটে ভুগছে অন্যান্য শিল্প কারখানাও। কোথাও উৎপাদন নেমেছে অর্ধেকে, আবার কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চিন্তার ভাঁজ ছোট কোম্পানিগুলোতেও। 15-20 দিন এরকম থাকে, তাহলে তো আমাদের উৎপাদন একবারে জিরো হয়ে যাবে। তখন তো আমাদের কোনো কিছু করা সম্ভব হবে না। আমাদের ব্যাংক লোন থাকে, ব্যাংক লোনগুলো দিতে হয়। এগুলো তো প্রত্যেক ব্যাংক লোন তো আমাদের মানবে না যে গ্যাস আছে কি নাই। উৎপাদন না হইলে তো আমরা ব্যাংক লোনগুলো দিতে পারবো না। তখন আমরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে যাবো। গ্যাস সংকটে অর্থনৈতিক ধস নামার শঙ্কায় ব্যবসায়ী সংগঠনগুলো। এর পেছনে সরকারের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। আমাদের যদি মাসে মিনিমাম $3 বিলিয়ন রপ্তানি হয়, তো $3 বিলিয়ন রপ্তানির জায়গায় যদি 20 দিন যদি আমার উৎপাদন বন্ধ থাকে, তাহলে 2/3 আমার উৎপাদন ব্যাহত হবে। মিনিমাম 50%, অর্থাৎ $1.5 বিলিয়ন মতো উৎপাদন আমাদের ব্যাহত হবে এই 20 দিনে। একটা মহা সংকটের দিকে আমরা যাচ্ছি। বিতরণ প্রতিষ্ঠান তিতাসের দাবি, চাহিদার তুলনায় অনেক কম গ্যাস পাওয়ায় এই সংকটের তৈরি হয়েছে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তা জানে না জাতীয় সঞ্চালন প্রতিষ্ঠান জিটিসিএল। এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও এলএনজি আমদানিকারক আরপিজিসিএল জানিয়েছে, টার্মিনালের ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। আর পেট্রোবাংলা বলছে, শিল্প কারখানা সহ জনজীবনে স্বস্তি ফেরাতে দ্রুত সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা চলছে। যান্ত্রিক ত্রুটি সহ অগ্নিকাণ্ডের কারণ জানিয়ে 21 জুলাই থেকে বন্ধ রয়েছে এক্সিলারেট এনার্জির 600 মিলিয়ন ঘনফুট ক্ষমতার ভাসমান এলএনজি টার্মিনাল। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে শিল্প কারখানা ও বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনগুলো। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। এদিকে রাজধানীর বেশিরভাগ আবাসিক এলাকায় দীর্ঘ সময় গ্যাস না থাকায় ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারাও। কোথাও কোথাও গভীর রাতে গ্যাস এলেও ভোররাতে চলে যাচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যানবাহন চালকদের মিলছে না কাঙ্ক্ষিত সেবা।
একদিকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে সম্মুখীন হতে হচ্ছে আর্থিক ক্ষতির। দ্রুতই এই অবস্থার সমাধান চান নগরবাসী। বেলা উঠি ওইটা রান্নাটা চুলা ভাতের জন্য পানিটা দেই, পানিটা গরম হইতে না হইতে গ্যাসটা চলে যায়। জীবনমানের উপরে আমাদের প্রভাব পড়ছে এবং আমাদের ব্যয়ভার মেটাতে আমাদের অনেক কঠিন হয়ে যাচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। সারা দিনের মধ্যে গ্যাস থাকেই না, রাতে যেটা আসে সেটাও খুব সীমিত। ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছে, এদিকে গ্যাসের বিল দিতেছে, এবং যারা ভাড়া থাকে তারাও গ্যাসের বিল দিতে চাচ্ছে না। এখন খুবই চাপ পড়তে আছে, মানে খুব বিরক্তকর। 3.5 ঘন্টা থাকতে হয় প্রতিটা দিন, তারপর আবার গ্যাসের কোনো প্রেশার নাই, হাওয়া ঢোকে বেশি। যখন লাইনে গ্যাস থাকে তখন আমরা গ্যাস দিই, যখন লাইনে গ্যাস না তখন আমরা বন্ধ করে বসে দেয়, আমাদের কিছু করার নাই। দেশের শিল্প খাতে চলমান তীব্র গ্যাস সংকট সমাধানে দ্রুত ও জরুরি উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময় উপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA সভাপতি শওকত আজিজ রাসেল। বিল্লাল হোসেনের রিপোর্ট। মহেশখালীর একটি ভাসমান LNG FSRU টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে এক সপ্তাহ ধরে সারা দেশে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এই সংকটের ফলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বন্ধ হচ্ছে অনেক কারখানা। সংকট সমাধানে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। বৈঠকের পর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো এফএসআরইও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। তিনি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। এ খাতের সমস্যার সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত বোধ করছেন। আমাদের কথা যে শোনা হচ্ছে, এটা গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরহ অবস্থা হইতো না। আমি এটা স্পষ্ট করে বলতে পারি, আমরা ভীষণভাবে উৎসাহিত বোধ করছি। এখন বাকিটা হচ্ছে আমাদের গ্যাস, বিদ্যুৎ এগুলো একটু ঠিক করে নিয়ে আসা, ব্যবসা করার একটা পরিবেশ তৈরি করা। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলো চিহ্নিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান BTM-এর সভাপতি। ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও মারধরের ঘটনায় 11 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে নাহিদ হাসনাতরা। বুধবার রাতেও হবিগঞ্জের বাহুবল পুলিশ ফাঁড়িতে অভিযোগপত্র জমা দেন এনসিপির নেতারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জে বহাল রয়েছে 144 ধারা। হবিগঞ্জ প্রতিনিধি সহিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মঙ্গলবারের হামলার ঘটনায় 11 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন এনসিপি নেতারা। বুধবার রাতে হবিগঞ্জের বাহুবল পুলিশ ফাঁড়িতে অভিযোগপত্র জমা দেন নাহিদ হাসনাত সহ 5 সদস্যের প্রতিনিধি। এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই, অর্থাৎ তারা সন্ত্রাস নির্ভর তারা একটি রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে, যেটা আগে ছিল সেটাকে তারা অব্যাহত রাখছে। বুধবার বিকেলে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে বের হন নাহিদ হাসনাতরা। নিরাপত্তাজনিত কারণে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ও বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় তাদের পথরোধ করে পুলিশ। আমাদের প্রায় 20 জনের অধিক আহত হয়, 2 জন গুরুতর আহত, একজন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চোখ হারিয়েছে। তারই প্রতিবাদে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম MP
জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি, ডাক্তার মাহমুদা আলম মিতু এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আজকে যাচ্ছিলাম হবিগঞ্জ শহরে একটি প্রতিবাদ মিছিল করতে। এদিকে বুধবার বেলা ৩টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দিলে একই সময় পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুপক্ষের কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। সাকিব আল হাসান, RTV। দেশের যুব সমাজের অদম্য শক্তি, উদ্যম ও অগ্রগতির আকাঙ্ক্ষাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অর্থনৈতিক সংকট থাকলেও তরুণদের ত্যাগের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থান দেশকে নতুন করে সাজানোর সুযোগ এনে দিয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, একটি গোষ্ঠী অহেতুক উত্তেজনা সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি করে দিতে চায়। তাদের রাজপথে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ওয়ালিদ সিদ্দিকীকে সঙ্গে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থান ও তরুণদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এত বড় বড় চ্যালেঞ্জ রয়েছে যে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সব কিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কি তরুণরা তাদের যে ক্ষমতা নিয়ে একটা ফ্যাসিবাদকে হাঁটিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীর আলোচনায় যোগ দেন সমাজ কল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, বিএনপি ও এর শীর্ষ নেতাদের নিয়ে কটু কথা বললে জনগণ বসে থাকবে না। রাজনীতির মাঠে আপনি গালিগালাজ করবেন আর সবাই চুপচাপ সাধারণ মানুষ বসে থাকবে, এটা তো চিন্তা করার কোনো কারণ নেই। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে ৭১-এর পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি ৭১-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উস্কানিমূলক ও অশ্রাব্য ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দলের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আগামী ৪ আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটির অভিযোগ, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে সাংবিধানিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় হতে পারে। আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কমিশনে ৯ দফা প্রস্তাব জমা দিয়েছে জামাত। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তেরও বিরোধিতা করে জামাত। ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা পলিটিক্যাল বডি, সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে।
অবশেষে পুলিশের কবজায় চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। যশোরের ঝিকরগাছার সীমান্ত থেকে 4 সহযোগী সহ গ্রেফতার করা হয় তাকে। সম্প্রতি চট্টগ্রামে 2 কোটি টাকা চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে দিনে দুপুরে হামলা, ভাঙচুর ও 35 লাখ টাকা লুটের পর নতুন করে আলোচনায় আসে তার গ্যাং। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। বলতেছি, আপনি আমার ডিটেইলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখায়েন, আপনি না চিনলে, বুঝছেন? গত 12 জুলাই চট্টগ্রাম নগরের চকবাজার থানার চন্দনপুরা বাখুলিয়া অ্যাক্সেস সড়কে digital.net নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। 2 কোটি টাকা চাঁদা দাবি এবং তা না পেয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। আপনি 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না, না হলে ব্যবসা আমরা করবো। আপনার কয়টা লাইন আছে আমার সবকিছু জানা আছে, বুঝছেন? আপনার বায়োডাটা সবকিছু নিয়ে আমি কল দিছি আপনারে। ঘটনার দিন দুপুরে ডেভিড ইমনের সঙ্গে প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনের এই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আসে। ফোনালাপে 5 আগস্টের পর তার বিরুদ্ধে 17 থেকে 18টি খুনের মামলা হওয়ার কথা উল্লেখ করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ইমন। ব্যবসা আমরা করবো, আপনারা ব্যবসা করিয়েন না, আপনার সহযোগিতা এটা করলে হবে। জাস্ট আপনারা 15-20 বছর ধরে ব্যবসা অনেক করছেন, আর করিয়েন না। সিসিটিভি ফুটেজে দেখা যায় ধারালো অস্ত্র হাতে 30 থেকে 35 জন সন্ত্রাসী হঠাৎ কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও কম্পিউটার ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে। এ ঘটনায় ডিএনএন-এর ম্যানেজার শামসুজ্জোহা মিনহাজ বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ডেভিড ইমন ও তার সহযোগী রায়হানকে ধরতে অভিযান চলছিল। চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী, যিনি কিছুদিন পূর্বে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে, তো তাকে গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তাকে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অবশেষে সকালে যশোর থেকে 5 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারকৃত সবাই শুটার। এটি আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং চট্টগ্রাম জেলা পুলিশের অধিযাচনের কারণে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের গ্রেফতারের ফলে চট্টগ্রামের অপরাধ জগতে স্বস্তি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা। লিওন আজাদ, RTV। এদিকে রাজধানীর মোহাম্মদপুর আদাবরে চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও বিএনপি নেতা হত্যাকাণ্ডে অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র্যাব 2। দুপুরে মিডিয়া সেন্টারে র্যাব জানায়, মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। লেদু হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক সহ বিভিন্ন অপরাধে রাজধানীর একাধিক থানায় মোট 32টি মামলা হয়েছে। নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাশার বাদশাহ হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তিনি। গ্রেপ্তারকৃতদের 164 ধারার জবানবন্দিতে জানা যায়, লেদু হাসানি বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং মনোয়ার হোসেন লেদুকে গ্রেপ্তার করে। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের লতিফ সিদ্দিকী জানান, মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সে সময় তিনি আরও বলেন, এর আগে গ্রেফতার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। তবে এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর ও পেশাদার ভূমিকা রাখবে, তবে কোনো অবস্থাতেই নিরীহ মানুষকে হয়রানির শিকার হতে দেওয়া হবে না, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী। বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের বিকল্প নেই। বিকেলে ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিআইজি আরও বলেন, জনবান্ধব ও জবাবদিহিতামূলক পুলিশিং নিশ্চিত করাই হবে তার প্রথম অগ্রাধিকার। এ সময় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন তিনি।
আমাদের কোনো সদস্য এই ন্যায় বিচার বঞ্চিত করার ক্ষেত্রে পুলিশের আইন বা ক্ষমতাটাকে ভিন্নভাবে প্রয়োগ করছে কিনা এই বিষয়টা আমার জানা প্রয়োজন, এবং সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা ইম্পর্টেন্ট। আমি এই জায়গায় কোনো ধরনের ছাড় দেই না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী শাহরিয়ার মারা গেছেন। বুধবার বিকেলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফেরদৌসী শাহরিয়ার 1999 সালে 25 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় সহকারী সচিব হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শোক প্রকাশ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর মামলায় সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে ট্রাইব্যুনাল 1 এ আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টাগ্রেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন গুমের ভুক্তভোগী এক ব্যক্তি। পরে একই ট্রাইব্যুনালে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। এসব মামলার বিচারিক কার্যক্রমের জন্য সকালেই গ্রেফতার মোট 5 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়েছে। গত কয়েকদিন অভিযান স্থগিতের পর মধ্যপ্রাচ্যে এটি প্রথম বড় ধরনের মার্কিন সামরিক পদক্ষেপ। এই অবস্থায় সৌদি আরব সফর স্থগিত করেছেন ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদি। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে চীন থেকে অস্ত্র কিনতে চলেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ক্রমশই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে যুদ্ধের উত্তাপ। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্য দিয়ে শুরু হওয়ার পর জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, যার সর্বশেষ সংযোজন ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর সৌদি যুক্তরাষ্ট্রের যৌথ হামলা। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ জানিয়েছে দেশ জুড়ে তাদের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত 20 সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও 32 জন। সৌদির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও তেল অবকাঠামোকে লক্ষ্য করে সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে বলে দাবি সৌদি আরবের। এদিকে ইরান সমর্থিত স্বঘোষিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক অস্বীকার করেছে সৌদির এমন দাবি। তারা বলছে সৌদি আরবের এই দাবিগুলো বানোয়াট এবং এই পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। এ ঘটনার পর জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদে জরুরি বৈঠক ডাকেন ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদি। ইতোমধ্যে সৌদি আরব সফর স্থগিত করেছেন তিনি। বিভিন্ন খাতে সমঝোতার স্মারক স্বাক্ষর এবং নিরাপত্তা সমন্বয় ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাদের আলোচনার জন্য একটি সরকারি সফরে সৌদি আরবে যাওয়ার কথা ছিল। অন্যদিকে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে চীন থেকে অস্ত্র কিনতে চলেছে ইরান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রথম চালান পাবে দেশটি। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী 6 থেকে 7 কোটি ডলার মূল্যের এই ক্রয় চুক্তির আওতায় 300 থেকে 400টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। আব্দুল মালেক, RTV। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বুধবার এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে বাংলাদেশের সঙ্গে এ প্রত্যাবাসন মিয়ানমার কবে শুরু করবে সে বিষয়ে কোনো সময় জানাননি তিনি। বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত 5,000 রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। এর আগে 2017 সালে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরুর পর প্রায় 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এছাড়া ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দিয়ে কিছু রোহিঙ্গা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে আশ্রয় নেয়। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। পাশাপাশি বিপিএলকে ঢেলে সাজানো পূর্বাচলে একটি ক্রিকেট এক্সেলেন্স সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ভারত বাংলাদেশ সিরিজ নিয়েও নিয়মিত বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বোর্ড সভাপতি তামিম ইকবাল। বিস্তারিত জানাচ্ছেন মুমসাদ দিনুরি।
তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ডের প্রথম পূর্ণাঙ্গ সভা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমেই পূর্বাচলে একটি আধুনিক ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি। সো আমরা এটা আজকে অ্যাপ্রুভাল পেয়েছি। আমরা এক্সেলেন্স সেন্টারের কাজ খুব দ্রুত শুরু করে দিব। আমার বোর্ডের জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো to build the facilities for the upcoming cricketers. তবে বোর্ড সভার সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর মেহেদী হাসান মিরাজের পরিবর্তে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। আগে থেকেই টি-20 দলের নেতৃত্বে থাকা লিটন এখন থেকে বাংলাদেশের সাদা বলের 2 সংস্করণেই নেতৃত্ব দেবেন। লিটন দাস will be the white ball captain and শান্ত will continue as red ball captain. আলোচনা হয়েছে বিপিএল নিয়েও। সাম্প্রতিক বছরগুলোতে সমালোচনার জন্ম দেওয়া বিপিএল এর বিশৃঙ্খল আয়োজন থেকে বেরিয়ে এসে আরও পরিকল্পিত, পেশাদার ও মানসম্মত একটি টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য বিসিবির। বিপিএল আমি জাস্ট করার জন্য করবো না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনাফ টাইম to host the BPL properly. এদিকে সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতের বাংলাদেশ সফর আয়োজনের লক্ষ্যে বিসিসিআই এর সাথে নিয়মিত যোগাযোগ চলছে বিসিবির। এখনো পর্যন্ত সবকিছুই ইতিবাচক বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। বিসিসিআই এর সাথে বিসিবি মেইলস এর এক্সচেঞ্জ হচ্ছে। মুমসাদ্দিন নুরি, RTV, ঢাকা। লঙ্কান প্রিমিয়ার লিগে কলম্বোর বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করলেন তাওহিদ হৃদয়। ম্যাচের শেষ ওভারে পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে তুলোধুনো করে একাই 30 রান তোলেন এই বাংলাদেশি ব্যাটার। 7 বলে সেই ওভারে হাঁকান আরও 4টি ছক্কা, 1টি 4। শুরুতে 2 বলে মাত্র 1 রান করা হৃদয় শেষ পর্যন্ত মাত্র 8 বলে 387.50 স্ট্রাইক রেটে 31 রানে অপরাজিত থাকেন। ওপেনার ইব্রাহিম জাদরানের 95 এবং হৃদয়ের এই টর্নেডো ইনিংসে ভর করে 202 রানের পাহাড় গড়ে জাফনা কিংস। শেষ পর্যন্ত 19 রানে দারুণ জয় পায় হৃদয়ের দল। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।